আনায়া কেনিতের এইসব কথা এবার প্রায় অনেকটা বিস্মিত হয়ে পড়ল। এগুলো আবার কেমন নিয়ম? এসবের মানেই বা কি? আমি এসব মানি না। আমাকে তো এসব আগে কেউই বলেনি। তবে এগুলো... এইটুকু বলে আনায়া থেমে গিয়ে অফিসের প্রথম দিনের কথা ভাবতে লাগলো। সেদিন ইমন তাকে দিয়ে অনেকগুলো ফাইল সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু এসব বিষয়ে তো কিছুই বলেনি। আনায়া চোখ মুখ যেমন বিস্ময়ে তেমনি হঠাৎ অনেকটাই ঘাবড়ে গিয়েছে, যা দেখে কেনিত ওর দিকে কিছু দূর অগ্রসর হয়ে দুজনের মাঝে খানিকটা দূরত্বই কমিয়ে মুচকি হেসে বলল, এসব হলো ধোঁকা। তোর সোকল্ড ইমন ভাই তোকে এখানে ফাঁসিয়ে দিয়ে নিজে কেটে পড়েছে। ওকে খুব বেশি চালাক তো বলবো না, তবে তুই যে মস্ত বড় গাধি এটা শিওর। তোর আশেপাশে সবাই তোকে ধোঁকা দিয়েছে রে। তারা মনে হয় তোর জীবনের ব্যাড টাইম চলছে, যা তোর বাকি পুরো জীবনটাতেও একইভাবে চলতে থাকবে। কথা শেষ করে কেনিত মজার সঙ্গে সহানুভূতি সূচকে আনায়ার দিকে চেয়ে মুচকি হাসল। অন্যদিকে আনায়ার গলার কাটার মতো বিঁধছে, মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই মুহূর্তে এই কেনিত নামক খারাপ লোকটির সামনে মোটেও দুর্বল হওয়া যাবে না। আনায়ার তীক্ষ্ণ কণ্ঠে কেনিতের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার কপালে কি আছে না আছে সেটা আপনার ভাবতে হবে না। আর আমার বাড়িতে যে অসুস্থ বাবা রয়েছে এটা নিশ্চয়ই ইনায়া বলেছে। ওকে তো আমি পরে দেখে নিব। তার আগে আপনি আমাকে এটা বলুন যে আপনি আমার এই নাম কি করে জানেন? আমি তার মানে ভুল ছিলাম না। সেদিন সত্যি আপনি আমাকে তারা নামই ডেকেছিলেন। এই নাম শুধু আমার ফ্যামিলির কিছু মানুষ ছাড়া কেউই জানে না। আপনি কি ইনায়া পর্যন্ত জানে না? তাহলে বলুন আপনি কিভাবে জানেন আমার এই নামটা? কেনিত আনায়ার দিকে আরো কিছুটা এগিয়ে এলো। এবার আনায়া আর তার মাঝে দূরত্বটা অনেকটাই ক্ষীণ। কেনিত আনায়ার রাগে লাল হয়ে যাওয়া ফর্সা গালের দিকে চেয়ে রইল। এরপর অমায়িক মুচকি হেসে পড়ল, আমি কি সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হতে পারি না? কেনিত কথা বলতে বলতেই আনায়ার গালে নিজের হাত ছোঁয়াতে চাইল। আনায়া কেনিতের কথাকে গুরুত্ব না দিয়ে কেনিতের থেকে দূরে পেছনের দিকে সরে গেল। কেনিত নিজের হাত গুটিয়ে নিল মুচকি হেসে। এইদিকে আনায়া আর কোনো কিছুই শোনার ইচ্ছে নেই। প্রচন্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিতের উপর। সে সব কিছু সহ্য করতে রাজি ছিল, কিন্তু এমন নোংরামো সে কোনো কিছুতেই আর সহ্য করতে পারবে না। আনায়া কেনিতের হাস্যজ্জ্বল চেহারার দিকে কটমট করে ঘৃণার দৃষ্টিতে ক্ষণিকের জন্য তাকে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হলো। তা দেখে কেনিত মুচকি হেসে বলল, তারা মাই ব্লাড, একটু সময়টাও তো দেখ। এত রাতে একা একা কিভাবে যাবি? আনায়া কেনিতের দিকে ফিরে তাকিয়ে বলল, আমি জাহান্নামে যাই তাতে আপনার কি? আপনাকে তো আমি পরে অবশ্যই দেখে নিব। অফিসের সবাইকে 11টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর 12টা বাজতে এখনো আরেকটু সময় আছে। চাইলে দেখে নিতে পারিস। জন্মদিনের জন্য তো এটুকু ছাড় দিতেই পারি। বলে কেনিত আনার দিকে এক চোখ মেরে ইশারা করলো। আনায়া যেন কেনিতের কথার উদ্দেশ্য আর এই সব দেখে আরেক দফায় রেগে গেল। কেনিত, এত হাইপার হওয়ার কিছু নেই। আমি বাড়ির সামনে পৌঁছে দিয়ে আসছি। 2-3 দিন একটু ভেবেচিন্তে রেস্ট নিয়ে আবার কাজে চলে আসিস। এছাড়া তোর আর কিছু করারও নেই। আপনাকে বলে দিতে হবে না আমি কি করব আর না করব। আর আমি একাই যেতে পারবো। আপনার মতো নিকৃষ্ট মানবের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে কি তোর সোকল্ড ইমন ভাইকে ডাকবি, যে তোকে এমন এক জায়গায় ফাঁসিয়ে দিয়েছে? নাকি পুরো রাস্তায় একা একাই যাবি? দেখিস কিন্তু রাস্তায় যেন আবার আলতু ফালতু লোকের খপ্পরে না পড়ে যাস। কেনিত কিন্তু আবার তখন হিরোদের মতো মাঝ রাস্তায় গিয়ে ফাইট করে। ওদের থেকে তোকে বাঁচাতে যাবে না। আর যাই হোক, ওরা আপনার চেয়ে ভালোই হবে। আনায়ার কথা শুনে হেসে ফেলল। সিরিয়াসলি? আমি তো তেমন কিছুই করলাম না, তার আগেই আমাকে ওদের চেয়ে নিম্ন স্তরে বসিয়ে দিলি। এক্সপিরিয়েন্স আছে নাকি? অবশ্য থাকতেও পারে। তোর আশিকের সাথে ভিডিও স্ক্রিনে কিশমিশ খেতে খারাপ লাগে না, কিন্তু আমি কিছু করলেই খারাপ হয়ে যায়। বাহ, ব্যাপারটা ফিল্মের হিরো আর ভিলেনের মতো হয়ে গেল, তাই না? আনায়া আর কিছু বলল না, নিজেকে সর্বোচ্চ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সঙ্গে কেনিতের কথা শুনে সেই রাতের কথা মনে পড়ে গেল, যেদিন ইমন আর আনা মাঝপথে অতিক্রমের পর গাড়িতে হুচ করে কেনিতকে দেখেছিল। তার মানে সে যখন ভিডিও কলে কথা বলছিল তখন কেনিত সব কিছু পেছন থেকে দেখেছিল। এই লোকের সাথে আর কথা বাড়ানোর মতো বিন্দুমাত্র আগ্রহ
আর নেই। প্রচন্ড রকমের ঘৃণা হচ্ছে কেনিতের উপর। একটা মানুষ এতটা জঘন্য হয়েও কিভাবে এভাবে মুখোশধারী হয়ে সবার আইডল হয়ে যায় তা আনায়া ভেবে কুল পায় না। আনায়া কেনিতকে অনেকটা অগ্রাহ্য করে রুম থেকে আবারও বেরিয়ে যেতে অগ্রসর হলো। পেছন থেকে কেনিতের আরো কিছু কথা শুনে আনায়া থমকে পেছনে তাকালো। আপাতত আর জেদ করিস না। তোর নিজের সাথে কিছু না হলেও পরবর্তীতে আবার যেন মিস্টার রেহানের সাথে কিছু না হয়ে যায়। বেচারা এমনিতেই একটা বড়সড় অ্যাক্সিডেন্ট থেকে প্রাণ নিয়ে বেঁচে গিয়েছে। নেক্সট টাইম কিন্তু এমনটা নাও হতে পারে। দেখা গেল এবার সোজাসাপটা উপরে চলে। কেনিত আনায়ার বিস্মিত চেহারা দেখে এতটুকু বলেই থেমে গেল। ও খুব ভালো করে জানতো এমনটাই হবে। এদিকে মুহূর্তে আনায়া ফিরে এসে কেনিতের একদম মুখোমুখি দাঁড়ালো। কিছুক্ষণ কেনিতের বাঁকা হাস্যজল মুখের দিকে তাকিয়ে থাকার পর দাঁত মুখ খিচিয়ে কেনিতের কালো টি শার্টের গলার কাছে অংশগুলো দু হাত দিয়ে জোরে হাতের মুঠো করে টেনে তোল। এরপর তীব্র রাগান্বিত, তীক্ষ্ণ আর বিস্মিত কণ্ঠে বলতে লাগলো, রেহানের অ্যাক্সিডেন্ট তার মানে পুরোটাই আপনার জন্য হয়েছে? ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট নয়, বরং আপনার নোংরা পরিকল্পনা। কেনিত আনার কাঁদো কাঁদো রাগী চেহারার দিকে তাকিয়ে মুচকে হাসলো। সঙ্গে সঙ্গে তার এক হাত দিয়ে আনার কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। একেবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে মুচকি হেসে বলতে লাগলো, তো পরপুরুষের সাথে এত মেলামেশা সহ্য হচ্ছিল না, তাই একটু ট্রেলার দেখিয়েছি। তুই চাইলে পুরো পিকচারটাও রেডি করে ফেলতে পারি। আনা এটা শুনে আর কিছুই বলল না। সে কেনিতের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে। কেনিতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার মতো চিন্তা ভাবনা তার মাথায় আসছে না। তার এক চেহারায় একই সাথে রাগ, ক্ষোভ, ভয়, বিস্ময়, আতঙ্ক সবকিছু বিরাজ করছে। আনা সত্যি বুঝতে পারছে না সে ঠিক কি করবে। এটা তো সেই কোনো জাহান্নামে পড়ে গেল। সে নিজেও জানে না। তার মস্তিষ্ক এখন আর কিছু ভাবারও সামর্থ্য হারিয়ে ফেলেছে। তবে এইটুকু ঠিকই বুঝতে পারছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুক্তি পেতে হবে, নয়তো তার জীবনের পাশাপাশি তার পরিবারও ছাড়খাড় করে দেবে এই লোক। সাই সাই করে গাড়ি ছুটে চলেছে আর সেই গাড়ির মাঝে নির্বিকারে স্টিয়ারিং ঘুরিয়ে ফিরিয়ে গাড়ি চালাচ্ছে কেনিত। তার পাশে আচ্ছাটো হয়ে বসে রয়েছে আনায়া। চোখে মুখে নানান চিন্তার ছাপ, সঙ্গে পাশে থাকা লোকটির প্রতি প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ যেন প্রতিনিয়ত বেরিয়ে চলেছে। নিজের ভাগ্যের প্রতি তার প্রচণ্ড তাচ্ছিল্য করতে ইচ্ছে হচ্ছে। তার জীবনটা এমন না হয়ে আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতো তো হতে পারতো না? অল্প বয়সী মাকে হারিয়েছে, আবার বাবাও বেশি দিন না যেতেই এত অসুস্থ হয়ে পড়ল। সঙ্গে ছোট্ট বোনটাকে ঠিকভাবে মানুষ করার দায়িত্ব। এসব নিয়ে আগে কখনো আফসোস করতে ইচ্ছে না হলো, এখন প্রচুর আফসোস হচ্ছে নিজের ভাগ্য নিয়ে। ছোটখাটো বিষয়গুলোতে সে নিজের শান্তি সুখ খুঁজে নিতে চাইতো। সবার মুখে হাসি ফুটাতে পারলে সেটা তার জীবনের সার্থকতা হয়ে যেত। কখনো নিজের দুঃখ, কষ্ট, অনুভূতিকে প্রাধান্য দেয়নি, অথচ আজ এত স্যাক্রিফাইসের পর তার কপালে এসব জুটলো। আর কত সহ্য করবে এসব? নিজের জীবনটাকে আর অসহ্য লাগছে তার। আনায়ার চোখ মুখে যেমন রাগের ছাপ, তেমনি রয়েছে তাচ্ছিল্য আর কষ্টেরও ছাপ। চোখে পানি ছলছল করছে, তবুও চোখ হতে পানি গড়িয়ে পড়ার আগেই রাগ নিয়ে তড়িৎ হাতে তালু দিয়ে মুছে ফেলছে। এরই মাঝে কেনিত এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে গাড়ির গ্লাভস বক্স থেকে কালো রঙের মাস্ক বের করে আনার সামনেই ধরল। আনা কেনিতের হাতের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। তখনই কেনিত মুচকি এসে বলল, ঠোঁটের ক্ষতটা একটু বেশি, কয়েকদিন হয়তো লাগবে পুরোপুরি ঠিক হতে। ততদিন পর্যন্ত এটা দিয়েই কাজ চালিয়ে নিস। আনায়ার চোখ যতটুকু পানি ছিল ততটুকু যেন এবার গায়েবই হয়ে গেল। চোখে মুখে রাগে লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে কটমট করে কিছুক্ষণ কেনিতের দিকে তাকিয়ে থাকার পর ওর হাতে মাস্কটা ছো মেরে নিয়ে নিল। অন্যদিকে কেনিত স্টিয়ারিং ঘুরিয়ে মুচকি হেসে বলল, আই লাইক দ্যাট। সত্যি বলছি, তোর প্রতি আমার ইন্টারেস্ট কোনো কালেই খুব একটা ছিল না, কিন্তু তোর এই তেজ, উফ, লাইক এ ফায়ার বার্ড, আমার আগুন পাখি, পুরো মারাত্মক ঘায়েল করার মতো। সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলে পাশে তাকিয়ে আনার চোখের দিকে এক চোখ মারল। এদিকে আনের কিছুটা স্তব্ধ চোখে কেনিতকে দেখার পর নির্বিকার কেনিতের উদ্দেশ্যেই বলল, কবে থেকে পিছু নিয়েছেন আমার? কই, আমি তো আপনাকে আগে থেকে কখনো চিনতাম না, তবে আপনি কিভাবে চেনেন আমায়?
কেনিত এবার গম্ভীর সুরে বলল, তুই আমাকে কি চিনবি? তুই তো নিজেই নিজেকে এখনো পুরোপুরি চিনতে পারিসনি। শুধু এতটুকুই বলবো, তুই নিজেকে যতটুকু চিনিস তার চেয়ে বহুগুণ বেশি আমি তোকে চিনি। আনায়াকে দেখতে অনেকটাই বিধ্বস্ত লাগছে। মুখে কালো মাস্কের সঙ্গে এলোমেলো হয়ে থাকা মেসি বান। বাড়িতে ঢুকে আজ আর নিজের রুমে যায়নি। আজ ইচ্ছে করে জামা কাপড় নিয়ে দ্বিতীয় তলার ফাঁকা রুমে চলে গিয়েছে। শিকদার বাড়িতে ওপর তলায় সাধারণত তাদের তেমন যাওয়া আসা থাকে না। ওই রহস্যময় ঘরটি ব্যতীত বাকি ঘরগুলো সাধারণভাবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখাই থাকে। যে কেউ চাইলে মনের ইচ্ছে মতো সেসব রুমেই থাকতে পারে। এমনিতে রাতের বেলায় বাড়িতে তেমন লাইট জ্বালিয়ে রাখা হয় না বিধায় অনেকটাই অন্ধকার থাকে চারপাশ। সেই সঙ্গে উপরতলার পুরো করিডোরে একটি লাইট ব্যতীত অন্য কোনো আলোর ব্যবস্থাও রাতের বেলায় নেই, যে কারণে উপরতলা আরও বেশি অন্ধকার। আনা উপরতলায় একটি রুমকে কিছুটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মাঝে মধ্যে মন ভালো না থাকলে সেই রুমে গিয়েই থাকে। সব রুমের মাঝে ওই রুমটাই বেছে নেওয়ার কারণ রুমের বড় জানলাটাতে প্রচুর আলো বাতাসে প্রবেশ ঘটে। এছাড়া জায়গাটা নিরিবিলি আর রাতের বেলায় পূর্ণ চাঁদ কিংবা আকাশ দেখার সুযোগ থাকায় বেশ শান্তিও লাগে। আনায় যথারীতি সেই রুমের উদ্দেশ্যে অগ্রসর হতে নিলে রুমের ঠিক দরজার কাছে এসে তার পা জোড়া থেমে যায়। পেছন থেকে হঠাৎ ইনার কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো। আপু, হঠাৎ তুমি আজ এখানে থাকবে নাকি? তুমি আজ মাস্ক পরে আছো কেন? তোমাকে এমন কেন দেখাচ্ছে? কিছু হয়েছে? আনায়া বিধ্বস্ত সুরে বলল। ইনায়া পরে কথা বলবো। এই বলে সামনে ফিরে রুমের দিকে যেতে নিলে ইনায়া বলল, আপু, তোমার জামার পেছনে এসব কি? দেখি তো লাল রক্তের মতোই। তোমার কিছু হয়নি তো? ইনার কথা শুনে আনার মনে পড়ল কেনি তার কাটা হাতে কোমরে পেঁচিয়ে ধরেছিল। তখনই হয়তো রক্ত লেগে গিয়েছে। তার ঠোঁটের কয়েক ফোঁটা রক্ত তার সাদা জামার লেগে গিয়েছে, কিন্তু সেটা সামান্য হওয়ায় হয়তো তেমন নজর আসেনি। কিন্তু হঠাৎ আবারও কেনিতের কথা মাথায় আসতে আনায়ার মেজাজ বিগড়ে গেল। পেছনে ফিরে ক্ষিপ্ত সুরে ইনায়াকে বলল, কিছু হয়নি আমার, বেঁচে আছি আমি। আর আমাকে শান্তিতে বাঁচতে দে। রাতের বেলায় কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। বাবাকে তুই আর ফরিদা খালা কিছুদিন দেখে রাখিস, আর আমাকে কিছুদিন সব কিছু থেকে মুক্তি দে। আমার আর এসব ভালো লাগে না, সহ্য হয় না আমার এসব। তার আওয়াজ যেন তারেকের ঘুমের ব্যাঘাত না ঘটে সেজন্য যথেষ্ট নিচু আওয়াজে কথাগুলো বলল, কিন্তু এই কথা যথেষ্ট তীক্ষ্ণ আর ঝাঁঝালো ছিল। অন্যদিকে ইনায়া বোনের এমন ব্যবহারে কষ্ট পায়নি, বরং সে বিস্মিত নিজের বোনকে এই রূপে দেখে। তার বোন সহজে কখনো এমন আচরণ করে না। আপু, তুমি কি হয়েছে প্লিজ বলো না। আনা এবার ক্ষিপ্ত সুরে বলল, বললাম তো কিছু হয়নি, জাগিয়ে ঘুমিয়ে পড়। আনা আর বিন্দু মাত্র অপেক্ষা না করে তড়িৎ রুমের দরজা খুলে সজোরে ইনার মুখের সামনে দরজা লাগিয়ে দিল। অন্যদিকে ইনা স্তব্ধ চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। সত্যক প্রয়হর নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওই প্রেমে যে করে সে জানে, ওই প্রেমে যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ফোনে গান চালু করে রেখে বিছানার আঁটোসাঁটো হয়ে অনবরত চোখের পানি ফেলছে আনায়া। আজ সারা রাত আদৌ ঘুমাবে কিনা তা জানা নেই তার। সে কখন থেকে যে কেঁদেই যাচ্ছে তা তো যাচ্ছেই। গোসলের সময় পুরোটা সময় একইভাবে কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে তার চিৎকার করে কাঁদতে, কিন্তু সেই উপায়ও তো আর তার নেই। বাড়ির বড় মেয়ের পাশাপাশি একদম কর্তার মতোই তার দায়িত্ব। এমন মানুষের কখনো নিজের কষ্ট অনুসারে প্রকাশ করতে নেই। ফোটোর সময় সে রেহানকে মনে করে ফুপি ফুপি কেঁদে গিয়েছে। খুব ইচ্ছে করেছে নিজের পাশে রেহানকে কাছে পাওয়ার, কিন্তু এটাও আদতেও সম্ভব নয়। তার ফুপিয়ে কাদার আওয়াজ যেন বাহিরে না যায়, সেই জন্য অল্প আওয়াজে গানও চালাচ্ছে। ইনা অবশ্য কয়েকবার তাকে ডেকেছিল, কিন্তু আনায়া ভেতর থেকে কোনো রেসপন্স করেনি। ইনায়ও আর উপায় না পেয়ে তাকে বিরক্ত করতে চায়নি। এই সময়টা একা ছেড়ে দেওয়াটাই ভালো হবে মনে করেছেন।
আনায়া ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে রেহানকে নিয়ে ভাবছিল। ঠিক ওই মুহূর্তেই তার রেহানের চিঠির কথা মাথায় এলো। চিঠিটা সে ফোনের পেছনে ব্যাক কভারের মাঝে রেখে দিয়েছিল। তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে চিঠিটা বের করলো। এরপর সেটা খুলে সম্পূর্ণ বিড়বিড় করে পড়তে লাগলো। প্রিয় হবু বউ পাখি, তোমার এই প্রেমিক পুরুষ কিন্তু আর 10টা প্রেমিক পুরুষের মতো সাজিয়ে গুছিয়ে কিছু লিখতে পারে না। তাই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখো। এইসব চিঠি কিংবা প্রেমপত্রে নিজের অনুভূতি প্রকাশ আমার কাছে একেবারেই নতুন। কখনো ভাবিনি আমার জীবনেও এক স্নিগ্ধ প্রণয়ের আগমন ঘটবে। এক স্নিগ্ধ অমায়িক টোল পড়া হাসির মায়ায় জড়াবো, প্রেমে পড়তে বাধ্য হব। আমার জীবনে শীতের সকালের মতো আগমন হবে স্নিগ্ধ রূপের এক অতিথি পাখির, যার আগমন ক্ষণিকের জন্য থমকে দিয়েছিল আমার সর্বস্বকে, যার রেশ আজও কাটেনি। মনে পড়ে ভার্সিটির সেই নবীনবরণের কথা, শত মেয়ের প্রপোজ রিজেক্ট করে তাদের মনকে চুরমার করে ফেলা। কোনোদিন মেয়েদের দিকে ফিরেও তাকিয়ে না দেখা ছেলেটাকে কি এমন জাদু যে করলে, সোজা এক দেখাতেই তোমার জন্য পাগল হয়ে গেল। রাতের ঘুম, দিনের প্রতিটা ক্ষণে আমার চিন্তা চেতনা মনে এক কথায় আমার সর্বস্বে নিজের আধিপত্য বিরাজ করে তোমার জন্য এক অগোছালো প্রেমিক পুরুষ বানিয়ে দিলে আমায়। এর উত্তর তো তুমিই ভালো জানো। তোমার চিরচেনা হাস্যোজ্জ্বল মুখ আজও আমার চিত্তে সম্পূর্ণ দৃশ্যমান। যদিও আমাদের মধ্যে এখন অনেকটাই দূরত্ব, তবুও আমার হৃদয়ের প্রতিটি ধ্বনি তোমার কাছেই পৌঁছে যাচ্ছে। প্রতিদিন, প্রতি রাত, প্রতিক্ষণে তুমি আমার চিন্তায়, চেতনায়, স্বপ্নে, চিত্তে, সর্বস্বে বিরাজমান। বিদেশের এই অচেনা শহরে বসে যখন আমি অপরূপ সব প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই, কিন্তু আমি পারি না, তখনও আমার মন তোমার কাছেই ফিরে আসে। তুমি মানো আর না মানো, আমার চিত্ত জুড়ে প্রতিনিয়ত শুধু তোমারই বিচরণ ঘটে। তুমি যে আমার জীবনসঙ্গী হবে সে কথাই প্রতিনিয়ত আমার মনকে প্রফুল্লতায় ভাসিয়ে নিয়ে যায়। আর এই ভাবনা আমাকে সব কষ্ট ও ক্লান্তি ভুলিয়ে দেয়। তোমার স্মৃতিতেই আমি দিনরাত অনুভূতিতে ভাসি। তোমার মিষ্টি হাসি, তোমার কোমল স্পর্শ এবং তোমার স্নেহময় কথা, সব কিছু যেন আমার সঙ্গে প্রতিটা মুহূর্তে রয়ে গেছে। এই দূরত্ব আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছে, কারণ আমি জানি তুমি আমার জীবনের অমূল্য অংশ। যদি কখনো মনে হয় যে আমি তোমার কাছ থেকে দূরে, মনে রেখো আমার হৃদয় সব সময় তোমার সঙ্গে রয়েছে। প্রতিটি নতুন দিন আমাকে তোমার কাছে ফিরে আসার আরও একটা কারণ দেয়। আমি আশা করি খুব শীঘ্রই এই দূরত্ব দূর হয়ে আমাদের মধুর মিলনের দিন আসবে। আমার সমস্ত প্রেম, প্রশ্রয়, অনুভূতি সবই তোমার জন্য। সর্বশেষে তোমার এই জন্মদিন নামক বিশেষ দিনে এই কামনা করছি যেন সারাটা জীবন এইভাবেই তুমি হাসি খুশি থাকো। তোমার ওই প্রফুল্ল চিত্তের অন্তরালে আমায় একটু জায়গা দিও। জীবনের সকল সুখ দুঃখগুলো প্রয়োজনে আমার সঙ্গে ভাগাভাগি করে নিও। আর তোমার এই অগোছালো প্রেমিক পুরুষটাকে একটু নিজের হাতে গুছিয়ে নিও, কেননা তোমার এই প্রেমিক পুরুষটা কিন্তু বড্ড অগোছালো। ঠিকভাবে গুছিয়ে নিতে না পারলে কিন্তু সারাটা জীবন বহু কষ্ট সহ্য করতে হবে। এই কষ্ট ঠিক কোন কষ্ট আশা করি আর আলাদাভাবে বুঝিয়ে বলতে হবে না। যাই হোক, মনের গভীর থেকে একটা বিশেষ মানুষের জন্য লেখা জীবনের প্রথম চিঠি, যে চিঠির সবটুকুতেই তোমার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার অনুভূতিগুলো থেকে ফুটিয়ে তুলতে চেয়েছি। সর্বশেষে আমার একটাই চাওয়া, আজীবন আমার জীবনে তুমি সেই শীতল সকালের অমায়িক শুভ্র প্রণয়ের অতিথি পাখি হয়েই থেকো। তোমার সময় ফুরিয়ে গেলে কখনো আবার আমায় ছেড়ে চলে যেও না। ইতি, তোমার অগোছালো প্রেমিক পুরুষ। পুরো চিঠি পড়ার সময় অঝরে আনার চোখে জল ফেলেছে। সর্বশেষ ছেড়ে যাওয়ার কথা শুনে শব্দহীনভাবে হাউমাউ করে কাঁদার চেষ্টা করেছে। এই অগোছালো প্রেমিক পুরুষকে সে কিভাবে ছেড়ে যাবে? সে তো এটা কল্পনাতেও কখনো ভাবতে পারে না। জীবনের অর্ধেকটাই তো তার জন্য উৎসর্গ করা। তবে কিভাবে? আনে আর ভাবতে পারল না বেশি। কেঁদে কেঁদে চেয়ার আর বেহাল অবস্থায় করেছে। গোসলের সময় ক্ষত ছোটে জেদ করে বেশি ঘষা মাজা করায় জায়গাটার ক্ষত আরো বেড়ে গিয়েছে। কেনিতের অনাগত ছোঁয়ায় প্রচন্ড ব্যথা কেউ আনে ভুলে গিয়ে আরো নিজেকে কষ্ট দিতে চেয়েছে। আজ ও তার কাছে কিছু বছর আগে সেই ইউনিভার্সিটির নবীন বর্ণের রেহানের সাথে হওয়া প্রেম প্রথম সাক্ষাৎ এখনো চোখের সামনে দৃশ্যমান।
সময়টা তখন শীতকাল, সকাল সকাল ভার্সিটির নবীন বরণী খুব সাধারণ সাজগোজে করেই পৌঁছে গিয়েছিল। পরনে ছিল আনার মায়ের সাদা রঙের জামদানি শাড়ি, শাড়িতে খুব সাদা মাটাই কাজ, তেমনি আনার সাদা মাটা সাজ, বড় বড় চুলগুলো ছিল খোলা। সঙ্গে প্রথম দিন ভার্সিটিতে যাওয়ায় ছিল প্রচুর নার্ভাস। আর এই আটো ওই ভার্সিটিতে ঘোরাঘুরি করতে থাকা মেয়েটাকে চোখে পড়ে ভার্সিটি ক্রাশ বয় নামক সিনিয়রের। এক নজর দেখেই যতটা না ফিদা হয়েছিল তার চেয়ে বেশি পাগল হয়েছিল আনার সেই হাসি মায়ায় পড়ে। এরপর যে ছেলেটা কেন শত মেয়ের প্রপোজ রিজেক্ট করার রেকর্ড করেছিল, সে নিজেই আনার পিছে পাগলের মতো ঘুরতে লাগলো ওকে মানানোর জন্য। আনার প্রথম দিকে এইসব কখনোই যেতে চায়নি, কিন্তু একটা সময় পর রেহান এত সব পাগলামি দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। ওদের সম্পর্কটা খুব বেশি মাখো ছিল না, সবসময় ওদের মাঝে একটা দূরত্ব বজায় থাকতো, যেটা তারা বিয়ের পরই পুষিয়ে নিতে চেয়েছিল। অথচ এই সাদামাটা জুটিটা ইউনিভার্সিটিতে লাভবার্ড নামে পরিচিত। আনা এবার চিঠিটা রেখে দিয়ে কোনো কিছু না ভেবে রেহানকে সরাসরি ফোন করলো। এদিকে রেহান দুপুরের গোসল শেষে এই মাত্র রুমে এসেছে, তখনই আনার ফোন থেকে কিছুটা চমকে গেল। বাংলাদেশে তো রাত তো এখন প্রায় অনেক, তবে এত রাতে? রেহান আর দেরি না করে দ্রুত আনার ফোন রিসিভ করলো। আনায়া, এত রাতে কোনো সমস্যা? আমার তোমাকে চাই। আমার এসব আর ভালো লাগছে না। হয় তুমি আমার কাছে চলে এসো, না হয় আমাকে তোমার কাছে নিয়ে যাও। আনা এমন কণ্ঠস্বরে আর আবদারে রেহান কিছুটা হেসে ফেলল। আমাকে মিস করছিলে নাকি? তা এত রাতে বুঝি আমার বউজানের মন গলে যায়? এখন থেকে তো ঠিক এই সময় তোমাকে ফোন করতে হবে, না হলে দিনের। রেহান, আমি মজা করার মুডে নেই। আমার এসব কিছু অসহ্য লাগছে। এত দায়িত্ব, এত স্যাক্রিফাইস করার পরেও আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো সবার সুখের কথা চিন্তা করি, তবুও কেউ কেন বুঝতে চাইছে না আমি ভালো নেই, শান্তিতে নেই আমি। আমার আর এসব ভালো লাগে না, অস্থির লাগে আমার জীবন, নিজেকে অসহ্য লাগে আমার। এবার রেহানের চেহারার রং কিছুটা পাল্টালো। আনার কথাবার্তা আর স্বাভাবিক মনে হচ্ছে না। রেহান কপাল কুঁচকে অস্থির হয়ে পড়ল। আনায়া, তুমি কাঁদছো? আনায়া, কি হয়েছে বলো আমায়, প্লিজ বলো। এইভাবে আমার টেনশন বাড়িও না। তুমি জানো এখন আমার আর এইখানে মন টিকবে না। প্লিজ বলো না কি হয়েছে, নয়তো আমি নিজেই টেনশনে পাগল হয়ে যাব। আনে আর রেহানের কথা শুনে এবার নিজেকে কিছুটা তটস্থ করল। তার এই জীবনে সে করবেটা কি? এই রেহান তো আরেক পাগল, সবকিছু বলে দিলে তো আবার না জানি কোন পাগলামি করে বসে। দেখা যাবে সবকিছু ছেড়ে ছুড়ে তার সামনে হাজির। আনে আর নিজের আবেগকে বেশি প্রশ্রয় দিল না, কিন্তু নিজেকে সবসময় থামিয়ে রাখতেও তার মন চাইছে না। কিছু হয়নি, তোমাকে অনেক বেশি মিস করছিলাম, তাই একটু পাগলামি করে ফেলেছি। উফ। রেহান আনের স্বাভাবিক কথাগুলো স্বাভাবিকভাবে নিতে পারল না। তুমি মিথ্যে বলছো, কি হয়েছে সত্যি করে বলো। আনে রেহানের কথার কোনো উত্তর দিল না। সে ভাবছে সবকিছু রেহানকে ঠিক এই মুহূর্তে বলে দেওয়া ঠিক হবে কিনা। যদি সবকিছু বলে দেয় তবে রেহান কি ওকে ভুল বুঝবে? আনার জানা নেই, তবে রেহান নিশ্চয়ই তাকে ভুল বুঝবে না। কিন্তু এইটা মোটেও সঠিক পরিস্থিতি নয় এসব বলার জন্য। আনার মাথা ব্যথা যেন এসব চিন্তায় আরো বেড়েই গেল। কোনো কিছু আর বুঝতে না পেরে বিরক্তিতে ফোনটা বন্ধ করে রেখে দিল। আর এদিকে রেহান আনার অসম্পূর্ণ কথায় আর নিজেকে ঠিক রাখতে পারলো না। আনার পর মুহূর্তে আর ফোন ধরলো না দেখে চিন্তা তরতর করে বেরিয়ে চলল। দূরের দেশে দূরের শহরে বসে মাথাটা তার নানান চিন্তায় পুরোই গুলিয়ে গেল। সেই ঘটনায় প্রায় 7 দিন হতে চলল। এরই মাঝে আনা একবার অফিসে যায়নি, সঙ্গে কেনিদের সাথেও তার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। শুধু তাই নয়, নিজের যাবতীয় কাজকর্ম থেকে অনেকটা নিজেকে গুটিয়ে নিয়ে ঘরবন্দি হয়ে আছে। প্রয়োজনে শুধু নিজের রুম থেকে বের হয়। এদিকে তারেক কোনো কিছু সন্দেহ না করে, যেন আবার টেনশন না করে, তাই মাঝে মধ্যে নিচে গিয়ে বাবার সাথে দেখা সাক্ষাৎ করে আসে। তবে এরই মাঝে আবার নতুন এক কাণ্ডই করেছে সে। চোখের ক্ষতটা অনেক বেশি থাকায় সবসময় মাস্ক পরে থাকতো, কিন্তু এমনি তো আর বাড়ির ভেতরে মাস্ক পরে থাকা যায় না। সেই জন্য সেদিন ভোর রাতেই গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বের করে গণহারে খেয়েছে। উদ্দেশ্য একটাই, হালকা ঠান্ডা লেগে গেলেই হবে, যাতে সবাইকে বলতে পারে তার ঠান্ডা লেগেছে, তাই মাস্ক পরে থাকে।
কিন্তু পরবর্তীতে বিষয়টি হলো তার ধারণার উল্টো। একটু একটু ঠান্ডা থেকে সোজা 3 দিন একটানা জ্বর, কাশি, সর্দি লাগিয়ে বেহাল অবস্থা করেছে। আজ ঠোঁটের ক্ষত আর তার অসুস্থতা অনেকটাই কমে গিয়েছে। ঠোঁটে হালকা একটু দাগ এখনো স্পষ্ট, তবে বিষয়টিকে সহজে কেউ বুঝে উঠতে পারবে না। আনেহা এই কয়েকদিনে আর ভার্সিটিতে যায়নি। রাতের বেলা চেয়ার টেবিলে বসে বসে পড়ালেখা করতেই বসেছিল, কিন্তু কোনো মতে পড়াশোনায় মন বসছে না। এদিকে ইচ্ছে করে রেহানের সাথেও কোনো যোগাযোগ করেনি, কারণ সে জানে রেহান তার সাথে কথা বলতে না পেরে নিশ্চয়ই ইনায়ের কাছ থেকে সব ইনফরমেশন নেওয়ার ট্রাই করছে। এই কারণে ইনায়ার শত রিকোয়েস্টও সে প্রয়োজনের চেয়ে বেশি কোনো কথা বলেনি। আনার ডেস্কের উপর মাথা দিয়ে আবল তাবলই বলে যাচ্ছে, বিড়বিড় করে কখনো সবাইকে নয়তো কখনো নিজেকে গালাগালি করে যাচ্ছে। একটা সময় বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, বাবা, যদি ফ্রিজটা কেউ বাড়ি থেকে সরিয়ে দিত তবে না অমন আজব বুদ্ধি মাথায় আসতো না। আজ আমার এমন অবস্থা হতো। আনার এমনিতেই জ্বরের সমস্যা না থাকলেও হালকা ঠান্ডা আর কাশিতে প্রচন্ড বিরক্ত সে। আর আনাদের বাড়িতে এক সময় সব ধরনের জিনিসপত্র ছিল, কিন্তু কয়েক বছর আগে তারিখের বাজে স্বভাবে মূলত জুয়ার খেলায় বাড়ির অর্ধেকের চেয়েও বেশি জিনিস সে ক্রমে ক্রমে শেষ করেছে। এখন যা যা আছে তা একটা সময় লেটেস্ট মডেলের জিনিসপত্র হলেও এই সময় ওসব জিনিসের বজ্রে বেমানান সঙ্গে অনেক পুরনো হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিসপত্র হয়েছে অকেজ। এই কারণেই আক্ষেপে তার বাবার প্রতি অমন কথা বলল। রাত তো অনেক গভীর, কিন্তু আনার চোখে ঘুম নেই। তবে অতিরিক্ত চিন্তার ফলে হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আনায়া যেন এতে আরেকটু বিরক্তি হলো। একবার ফোন স্ক্রিনের সময়টা দেখে মাথা থেকে হাত নামিয়ে বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। রাত প্রায় 12:30। এই সময় হঠাৎ কেন যে গোসল করতে ইচ্ছে হলো। যদিও আজ তেমন গরম পড়েনি, তাই তবুও আনার অস্থির লাগছে। কিন্তু সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলল। একে তো তার ঠান্ডা কমেনি ঠিক মতো, এখন যদি আবারও এত রাতে গোসল করে তো আবার অসুখ তাকে কঠিনভাবে ধরে বসবে। এই ভেবে জাস্ট চোখে মুখে হালকা পানি দিতে বাথরুমে চলে গেল। রুমের দরজাখানা বন্ধ হলেও জানলাটা সম্পূর্ণ খোলা। এই রুমের জানলার একটি বিশেষত্ব হলো রুমের সবচেয়ে বড় জানালায় কোনো গ্রিল নেই, যেটাই আনা একদম খুলে রেখে দিয়েছে বাইরে থেকে যেন বাতাস প্রবেশ করতে পারে। তাই আনা যেহেতু কিছুদিন ধরে উপর তলাতেই রয়েছে, তাই জানালায় শুধু একটা সাদা পর্দা লাগিয়ে রেখেছে। আনা চোখে মুখে পানি দিতে গিয়ে আবারও মাথাতে কিছুক্ষণ পানি ঢালে, যে কারণে বাথরুমে প্রায় তার অনেকক্ষণ সময় লেগে যায়। এরপর ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রুমে এসে চুলগুলো ঠিক মতন না শুকিয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই থাকে। প্রথমে জানলাটা খোলা রাখতে চেয়েছিল, পরবর্তীতে ভাবলো শুধু শুধু এই জানলা খুলে রেখে লাভ নেই, বিপদ আপদ কখন কি হয় কে জানে। এই ভেবে জানলাটা বন্ধ করে রুমের লাইটটা বন্ধ করে দিয়ে সোজা বিছানায় শুয়ে পড়া। আনায়া, বিছানায় শুয়ে যে না একটু চোখ বন্ধ করেছে, অমনি এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তার চোখ জোড়া বিস্মিত রূপে খুলে গেল। নিজেকে বোঝাতে চাইলো সে যা শুনলো এটা তার ভ্রম নাকি সত্যি। কিছুক্ষণ স্তব্ধ চোখে অন্ধকারে চোখ খুলে রাখার পর আবারও নিজের চোখ জোড়া বন্ধ করতেই শুনতে পেল আনায়া। খাটের পাশে রাখা ছোট্ট একটা টেবিল ল্যাম্প তড়িৎ জ্বালিয়ে দিল। মুহূর্তে চারপাশে খুব সামান্য আলো ছড়িয়ে ছিটিয়ে আলোকিত হলো। হঠাৎ আনায়ার গলা শুকিয়ে গিয়েছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রুমের ভেতরে ধীরে ধীরে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো আওয়াজটা ঠিক কোথা থেকে এসেছে। রুমে কি কেউ আছে? আনায়া প্রথমে কাঁপা কাঁপা সুরে বলার পর ভাবলো রুমে ইনা এসেছে কিনা, কিন্তু ও কিভাবে আসবে? দরজা জানলা তো সব বন্ধ। আনায়া কি করবে বুঝে উঠতে পারছে না। পরক্ষণই মনে হলো আগে রুমের লাইটটা অন করাটা জরুরি। মনের মধ্যে এমনিতে হুট করে ভয়ের আভাস ঢুকে গিয়েছে। আর দেরি না করে আগে লাইটটা জ্বালানো বেশি জরুরি। আনা তাড়াহুড়ো করে সুইচ বোর্ডের কাছে যেতে নিলে হঠাৎ পেছন থেকে এক শক্তপোক্ত হাত তার কোমরে কেউ জড়িয়ে ধরতে আনার দম বন্ধ হয়ে গেল। মুহূর্তে খানিকটা কাঁপতে শুরু করলো। আর যখনই কোনো এক অনাকাঙ্ক্ষিত নিঃশ্বাস তার ঘাড়ের কাছে ক্রমাগত অগ্রসর হতে নিল, তা অনুভব করেই আনার চিৎকার জন্য প্রস্তুতি নিল, কিন্তু তা আর সম্ভব হলো না। বরং এর আগেই তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটা এক হাতে আনার মুখ শক্ত করে চেপে ধরল।
এরপর আনার ঘাড়ের কাছে নিজে চোয়াল রেখে মুখটা আনার কানের কাছে নিয়ে হাস্কি কণ্ঠস্বরে কেউ ফিসফিস করে বলল, তুমি যে এতটা ভীতু তা জানতাম না তো বউ পাখি। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে আনার চনক নড়ে উঠল। চোখ মুখে তার বিস্ময়। আদৌ সে যা ভাবছে তা কি সত্যি? আনার শুকিয়ে যাওয়া কাঠ গলায় কিছু বলতে চাইলো, দেখলো কোনো আওয়াজ বের হচ্ছে না। তার আগেই তার পেছন থেকে তাকে জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটি আনার মুখ থেকে হাত সরিয়ে আবারও ফিসফিস করে ইনোসেন্ট সুরে বলল, এত রাগ কেউ করে নাকি? পুরো সপ্তাহ ধরে একবারও যোগাযোগ করনি। আমার কি অবস্থা করেছো তা তুমি জানো? এবার আনার মুখ ফুসকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, রেহান। শুধু আমার বউ পাখির রাগ ভাঙাতে অত দূর হতে চলে এসেছি। আচ্ছা, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? আনা কেসে উঠল। তড়িৎ পেছনে ঘুরে তাকানোর জন্য নড়িচড়ে উঠল। রেহান আর বাধা দিল না। তবে আনা তার দিকে ফিরতেই সে এবার 2 হাত দিয়ে আনার কোমর পিছিয়ে ধরল। কফি কালারের টি শার্টের উপর অফ হোয়াইট কালারের গেঞ্জি, সঙ্গে কালো রঙের প্যান্ট, চুলগুলো এলোমেলো করে ব্রাশ করা। মনে হচ্ছে সুযোগের সঠিক সন্ধান পেয়েই তড়িঘড়ি করে চলে এসেছে। কিন্তু চোখে মুখে তার অবাধ প্রফুল্লতা, যেন সব সুখ শান্তি এসে তাকে ঘিরে ধরেছে। উঁচা লম্বা বলিষ্ঠ দেহের বাঙালি পুরুষের মতো চেহারার গঠন আর ফর্সা তো সে আগে থেকে ছিল, কিন্তু এখন যেন বিদেশের হাওয়া আগের চেয়েও যেন আরেকটু ফর্সা হয়ে ফিরেছে। এমন অপ্রত্যাশিত প্রিয় মানুষকে দেখে আনায়া যেমন বিস্মিত, তেমনি তার বাদ ভাঙা খুশির দরুন চোখ জুড়ে পানি ছলছল করছে। তখনই রেহান অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বলতে লাগলো, কাঁদছো নাকি? আমি এসেছি, তুমি খুশি হওনি নাকি? ফিরতে এত দেরি করেছি বলে তাই? সরি, আমি ফিরতে অনেক দেরি করে ফেলেছি বোধহয়। আমার আরো আগে। রেহানের বাকি কথাটুকু আর সম্পূর্ণ হলো না, তার আগে আনায়া তাকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল। অন্যদিকে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রেহানও মুচকি হেসে বলল, মিস করেছিলে? ঠিক আছে, কিন্তু এইভাবে কাঁদে কে শুনি? একে তো নিজেই ইচ্ছে করে যোগাযোগ করনি, আর এখন? আনা এবার যেন আরো শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ হওয়ার পরও যখন আনা রেহানের কোনো কথাতেই কান্না থামিয়ে মুখ তুলে তার দিকে তাকাতে রাজি হলো না, তখনই রেহান ফিসফিস করে আনার কানের কাছে মুখ নিয়ে বলল, বউ পাখি, তুমি কিন্তু এখনো আমার বউ হওনি। এত লং ডিস্টেন্সে থাকার পরও এখন যদি বিয়ের আগে এসব করে ফেলো, তবে বিষয়টা কেমন যেন হয় না? রেহানের কথা শুনে আনা যেন এবার ধ্যান ভাঙলো। পাগলের মতো এটা এসব কি করতে গিয়েছে ও? আনা তরিতে রেহানের থেকে খানিকটা সরে গিয়ে চোখ মুছে আদো ভেজা সুরে বলতে লাগলো, তুমি এখানে কবে এসেছো? আমাকে বলনি কেন? আনার অবস্থা দেখে রেহান আবারও ওর কাছে গিয়ে 2 হাতে আনার চোখ মুখ মুছে দিতে দিতে মুচকি হেসে বলল, বলার সুযোগটা দিয়েছিলে তুমি? ফোন বন্ধ করে বসে আছো। এই কয়েকদিন ইনায়ার কাছ থেকে যা একটু খোঁজ খবর নিতে পেরেছি। যাই হোক, আমি আজই এসেছি। বাড়িতে এসে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গিয়েছে, কিন্তু আজই মা আর বাড়ি থেকে বের হতে দিতে চাইতো না বিধায় চোরের মতো বাড়ি থেকে পালিয়ে রাতের বেলায় এখানে আসতে হলো। আনা বিস্মিত নজরে তাকিয়ে বলল, আর তুমি এতটা পথ জার্নি করে এসেছো, বাড়িতে রেস্ট না করে এখানে এসেছো কেন? আবার কেন? যার জন্য এসেছি তার সাথে দেখা করব না? এখন এখানে না আসলে এমনিতেও রাতে আর ঘুম হতো না। কিন্তু তুমি এসেছো কিভাবে? দরজা জানালা তো বন্ধ ছিল। রেহান মুচকি এসে বলল, তুমি যখন বাথরুমে গিয়েছিলে তখন। আজ ইনায়াকে মইয়ের ব্যবস্থা করে রাখতে বলেছিলাম, তো ও তোমার জানালার পাশে মই রেখে দিয়েছিল, আর বাকি আমাকেই কষ্ট করে আসতে হলো। তার মানে ওই অদ্ভুত ভাবে আমার নাম ধরে তুমিই রেখেছিলে? ইয়েস ম্যাম, তোমাকে ভয় দেখাতে গিয়ে খাটের নিচে লুকোতে হয়েছে আমায়। আচ্ছা, এসব এখন বাদ দাও, আসল কথা বলো, তোমার হঠাৎ এমন চেঞ্জের কারণ? আনা রেহানের প্রশ্নে চুপ হয়ে গেল। ও এখন ওকে কি বলবে? এরই মাঝে রেহান রুমের লাইট অন করে দিয়ে এসে আবারও আনার সামনে এসে দাঁড়ালো, কিন্তু আনা কিছু বলার জন্য ঠোঁট ভিজিয়ে নিতে লাগলো। রেহান হঠাৎ ওর মুখের কাছে অগ্রসর হয়ে কপাল কুঁচকে বলল,
তোমার ঠোঁটে এটা কিসের দাগ? এই কথা শুনে যেন আনার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল। রেহানকে কি সত্যি কথা বলে দিবে? ও তবে কি ভাববে? আচ্ছা, রেহানের ভাবার বিষয়টি না হয় বাদ দেওয়াই যাক, ও রেহানকে ওসব বলবে কি করে? আনার বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য রেহানের থেকে দূরে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বললাম, ওই টেবিলে বসে মাথা রেখে গড়াগড়ি করে গিয়ে একদিন হুট করে কেটে গিয়েছে। এটা শুনে রেহান অবাক সুরে আনার পাশে বিছানায় বসে বলল। হ্যাঁ, এটা আবার কেমন কথা? রেহানকে এহেন চেহারায় তাকিয়ে থাকতে দেখে আনা অপ্রস্তুত সুরে বলল। এটা এমনই কথা। রেহান আনায়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় হেসে ফেলল। মানুষ টেবিলে বসে পড়াশোনা করে, আর তুমি যুদ্ধ করো নাকি? পরক্ষণে কপাল কুঁচকে বলল। তোমার তো নাকি ঠান্ডা লেগেছে, কিন্তু তোমার চুল ভেজা কেন? কথা বলতেই রেহান আনায়ার চুল ধরতে বুঝতে পারলো চুল সত্যি সত্যি ভেজা। আনায়া অপ্রস্তুত হয়ে বলল। মাথা ব্যথা করছিল, চোখে মুখে পানি দিতে গিয়ে মাথাতেও পানি ঢেলেছি। রেহান, পানি ঢেলেছো ভালো কথা, কিন্তু চুলগুলো না শুকালে তো মাথা ব্যথা কমবে নাকি বাড়বে? এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপর আবার এমন পাকনামি করতে কে বলে শুনি? এই বলেই কিছুটা বিরক্তি নিয়ে আনায়ার মাথার পেছনে হালকা চর দিতে আনায়া বলল। রেহান, আর কি? চুপ থাকো তুমি, 1 মিনিট ওয়েট করো। এই বলে রেহান আশেপাশে তাকিয়ে দেখলো চেয়ারের উপর সাদা টাওয়ালটা আনায়া ছড়িয়ে রেখে দিয়েছে। তড়িৎ তা নিয়ে এসে বিছানায় আনায়ার পেছনে হাঁটু গেড়ে বসলো চুল মুছে দেবে বলে। করছো? প্রয়োজন নেই তো, আমি চুল অলরেডি মুছেছি। আনায়া মাথা ঘুরিয়ে কথাগুলো বলতে গেলে রেহান দু হাত দিয়ে আনার মাথার দুপাশ ধরে সোজা করে বলল। একদম চুপ। অলওয়েজ পাকনামি তোমার না করলেই নয়। দাঁড়াও না, বিয়েটা জাস্ট একবার করে নেই, তারপর তোমাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। রেহানের কথা শুনে আনায়া হেসে ফেলল। অন্যদিকে আবার রেহানের কাজও বাধা ছিল না, আর রেহানও খুব যত্ন নিয়ে আনায়ার চুলগুলো মুছে দিতে লাগলো। ও হে মিস্টার, এতদিন পর এসেই সোজা হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। তা বিয়ে করতে অনেক দেরি। এতদিন না হয় আমি অগোছালোই থাকি। এই চিঠিতে তো বলেছিলে অগোছালো তুমি। এখন আমি তুমি দুজনেই যদি অগোছালো হই, তবে আমরা একে অপরকে ঠিক করব কিভাবে? আরে তাই তো, আমরা নিজেরা ঠিক হতে না পারলে আমাদের ছেলেমেয়েগুলো তো আরো বেশি অগোছালো হয়ে যাবে। এরপর ওদের ছেলেমেয়েগুলোও এমন হবে। উফ, তাহলে তো মহা মুশকিল। আনায়া এবার কপাল কুঁচকে বলল। ঠিক করব কিভাবে? বিয়ে হলো না তার আগেই বাচ্চা কাচ্চা নাতিপুতিদের কাহিনী শুরু করে দিয়েছে। হয়নি তো কি হয়েছে, একবার বিয়ে হলে এসব হতে আর কতদিন? এই শোনো, আমি কিন্তু এইসবে বেশি দেরি করব না। রিহানের বলা এহেন সব কথাবার্তা শুনে আনার কাছে উঠে গেল। কি সব কথাবার্তা? বন্ধ করো এসব। আচ্ছা তুমি এটা বলো, তুমি দেশে এসেছো কি সত্যি শুধু আমার জন্যই নাকি অন্য কিছু? আমার তো মনে হয় না তুমি শুধু আমার রাগ ভাঙাতে আমেরিকা থেকে কাজকর্ম সব ফেলে রেখে বাংলাদেশে এসেছো। আর যদি এমনটা হয় তবে তুমি সত্যি একটা পাগল। তবে আমি সত্যিই পাগল। আমি আমার বউ পাখির জন্য পাগল। আনা এবার বিস্মিত চোখে পেছনে ঘুরে তাকিয়ে বলল। তুমি সত্যি? তবে এছাড়া অবশ্য স্পেশাল একটা কারণ আছে, কিন্তু সেটা মূলত তোমার জন্যই। আনা জিজ্ঞাসা সূচক ভাবে তাকালে রেহান বলল। সেটা না হয় কালকেই জানতে পারবে। পা ঝুলিয়ে বিছানার দু প্রান্তে দুজনে শুয়ে নানান গল্পগুজব করে যাচ্ছে, সঙ্গে সময়ের কাটাও পাল্লা দিয়ে বেরিয়ে চলেছে একদম মধ্যরাত যাকে বলে। এরই মাঝে হঠাৎ রেহানের কি যেন মনে পড়ে চট করে উঠে বসে পড়ল। এটা দেখে আনাও তড়িৎ বসে গিয়ে পড়ল। কি হয়েছে? রেহান কিছু বলল না, বরং নিচে বসে খাটের নিচে উকি দিয়ে একটা ছোট্ট শপিং ব্যাগ বের করে আনলো। আনা সেটা দেখে কিছু বলতে যাবে, তার আগেই রেহান একটি বক্স বের করে আনার সামনে খুলে ধরতেই বলল। দেখো তো পছন্দ হয় কিনা। সোনার চেনের সঙ্গে খুব ছোট সাইজের একটা ঝিনুক ডিজাইন করা ডায়মন্ডের লগে। সাধারণ এসব জিনিস দেখতে এমনিতেই সুন্দর হয়, যা সহজেই যে কারো পছন্দ হয়ে যাবে। আনাও তার ব্যতিক্রম হলো না, তবে কিছুটা বিস্মিত হয়ে রেহানের দিকে তাকিয়ে বলল। এটা তোমার জন্য। বেশি কথা বলবে না,
পছন্দ হয়েছে কিনা শুধু এইটুকুই বলো। আনায়া জানে এখন আর কিছু বলে লাভ নেই, তাই ঠোঁট ভিজিয়ে বলল। হুম। এটা শুনে রেহান মুচকি এসে বলল। এই বলে যাক, তাহলে আমার চয়েস এতটাও খারাপ না। আবারও আনার উদ্দেশ্যে বলল। আমি পরিয়ে দেব নাকি তুমি? আনার তড়িৎ বলে উঠল। তুমি না মানে তুমিই দাও আর কি। রেহান আনার দিকে এক ভ্রু উঁচিয়ে হেসে বলল। ওকে ম্যাডাম। এই বলে নিজ হাতে খুব স্বাভাবিকভাবে আনার পেছনে গিয়ে চুলগুলো সরিয়ে চেনটা পরিয়ে দিল। তবে পেছন থেকে আরো একটু চেনের অংশ দেখে আনার উদ্দেশ্যে বলল। এইটা কি? তুমি কি আরো একটা চেন পরে রেখেছো নাকি? হঠাৎ স্টার শেপের সেই চেনের কথা মনে পড়তেই বলল। ও হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওটা আমি খুলে ফেলছি। আনেয়া সেই চেনটা খুলে ফেলতে চাইলে রেহান তাতে বাধা দিয়ে বলল। আরে দুইটাই থাক, খোলার কি প্রয়োজন? আনেয়া রেহানের দিকে তাকিয়েই বলল। দুটোই রাখবো, কেমন লাগে না? তোমার অসুবিধা না হলেই হলো, বাকিটা তোমার ইচ্ছা। আচ্ছা তবে দুটোই থাক। এখন সময়টা রেহানের যাওয়ার, যদিও তার যেতে মোটেও ইচ্ছে করছে না, তবুও এমন ছেলে মানুষই করে লাভ নেই। এমনিতেও আনায়া থাকতে দেবে না, সঙ্গে আবার কাল অনেক কাজ। ভোর হওয়ার আগে নিজের বাড়িতে গিয়ে পৌঁছতে হবে। তার মা কোনোভাবে বুঝে গেলে কাহিনী খতম। এমনিতেই বাড়িতে সবাই ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি থেকে এক প্রকার পালিয়ে এসেছে, আর এখন তার অনেকটা ক্লান্ত লাগছে। রেহান আনায়ার কাছ থেকে সকল বিদায় কথাবার্তা বলা শেষ করে জানলা দিয়ে সিঁড়ি পেয়ে নামতে যাবে, তার আগে হুচ করে আবার পেছনে ফিরে আনের উদ্দেশ্যেই বলল। একটা কথা বলার ছিল। সারা রাত তো কথাই বললে, আবার কি কথা? রেন হুট করে আনায়ার হাত দুটো ধরে খানিক অপ্রস্তুত সুরে বলল। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আনায়া রেহানের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে থাকার পর বলল। তুমি এমনটা চিঠিতেও লিখেছিলে, বারবার এমন কেন বলছো? রেহান দীর্ঘশ্বাস ফেলে আনায়ার চোখে চোখ রেখে বলল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আনায়া। তুমিহীনা জীবন আমার কাছে বিষাক্তময়। দম বন্ধ কর। এইসব আমার ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার কাছে আমার জীবনের একটাই অনুরোধ, প্লিজ ভুলেও আমাকে ছেড়ে যেও না। তুমি আমায় যেভাবে শুধরোতে বলবে আমি ঠিক ওইভাবেই নিজেকে শুধরে নেব। তবুও তুমি। আনায়া রেহানকে এমন অস্থির হতে দেখে তড়িৎ নিজের হাত দিয়ে ওর হাতের মুঠো শক্ত করে ধরে বলল। রেহান প্লিজ, এমনটা বলে আমাকে কষ্ট দিও না। আমার আমার জীবনের অর্ধেকটা শুধু আমি তোমার জন্যই উৎসর্গ করেছি। তুমি ছাড়া আমার বেঁচে থাকা না থাকা সমান। তোমাকে ছেড়ে গেলে আমার জীবন এমনিতেই নরকে পরিণত হবে। আমি কোনোদিন এমন করব না। আনার কথায় রেহান নিজেকে তটস্থ করলো। এমনিতেই আনার চোখ ছলছল করছে, কখন যেন বর্ষণ হয়ে যায় কে জানে। যাওয়ার আগে এমন সিচুয়েশন ক্রিয়েট করে পুরো গাদামি কার্যক্রম হয়ে গেল। রেহান তড়িৎ মুচকি হেসে বলল। আরে আমি তো জাস্ট এমনিই বলছিলাম। তুমি থাকো, কাল তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে, রেডি থেকো। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। বোটের সময় আনা জানলার পাশে দাঁড়িয়ে রেহানের কার্যকলাপ দেখলো। একটা সময় পর রেহান যখন বাড়ির সীমান্ত থেকে দাঁড়িয়ে অদৃশ্য হলো, তখন আনা দীর্ঘশ্বাস ফেলে জানালাটা বন্ধ করে ঘুমানোর উদ্দেশ্যে বিছানা এলো। তবে হুট করেই নিজের পা জোড়া থামিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এরপর তার জামার কারণে ঢেকে যাওয়া লকেট দুটোকে একসাথে বের করে কিছুক্ষণ অদ্ভুত নজরে তাকিয়ে থাকার পর অস্ফুট স্বরেই বলল। একই গলায় দুটো চেন একসাথে? হঠাৎ বিকেলবেলায় কিছু মানুষের আগমনে শিকদার বাড়ির বাকি সবাই বাদে শুধু আনায়াই যেন প্রচন্ড সারপ্রাইজড হয়ে গেল। রাত জেগে রেহানের সাথে সময় পার করে দেরিতে ঘুমিয়ে আজ সকালে দেরিতে জেগেছে আনায়া। তবে এতদিনের মনমরা মেজাজ ফুট করে গায়েব হয়ে গিয়েছে, যে কারণে সকাল সকাল একদম ফ্রেশ মনে নিচে নেমে দেখলো ফরিদা আর তার বোন মিলে বিশাল এক তোড়জোড় শুরু করে দিয়েছে। হঠাৎ এমন আয়োজনের কারণ খুঁজে না পেয়ে আনায়া অনেকটা অবাক হয়ে ফরিদা আর ইনায়াকে জিজ্ঞেস করলে তারা জানে আজ নাকি কোনো অতিথি আসবে, সঙ্গে আজ দিনটাও অনেক বিশেষ। কিন্তু আনায়া এই বিশেষ দিনের আর অতিথির বিষয়টা ঠিক বুঝে উঠতে পারল না। তাদের আত্মীয় বলতে তো সে কাউকে চেনে না, আদতে কেউ আছে কিনা সেটাও তো জানা নেই। আনায়া এই নিয়ে ফরিদা আর
ইনায়াকে অনেক জোরাজুরি করলো তারা। শুধু এতটুকু জানায় যে বিশেষ দিনটা তার জন্যই, সঙ্গে এইসব নাকি রেহানের কথা মতো হচ্ছে। আনায়া খেয়াল করে দেখলো রাতে রেহান একবার তাকে বলেছিল যে আজ নাকি সে কোনো বড় সারপ্রাইজ পেতে চলেছে, কিন্তু সেটা আসলে কি তা আন্দাজ করতে পারলো না। পরক্ষণেই এইসব রেহান তার আর পরিবারের পাগলামি ছাড়া তার কাছে কিছুই মনে হলো না। আনায়া আর বেশি কিছু না বলে উল্টো তাদের সাথে কাজে হাত বাড়িয়ে দিল। বিকেলের দিকে আনায়াকে জোর করে বেবি পিঙ্ক কালার আর হালকা সোনালি সুতোয় কাজ করা একটা শাড়ি পরিয়ে সঙ্গে কিছু প্রসাধনী লাগিয়ে একদম ফিটফাট করে সাজিয়ে দিয়েছে ফরিদা আর ইনায়া। ওরাও আবার কি কমতি রাখবে, সেই জন্য ফরিদা সেভাবে কিছু না করলেও ইনায়া একদম সেজেগুজে ফিটফাট, মনে হচ্ছে তার ঈদ লেগে গিয়েছে। এদিকে আনায়া আন্দাজ করতে পারছে না রেহান আদতে ঠিক কি করতে চাইছে। তবে যখন বিকেলের দিকে রেহান ওর পুরো ফ্যামিলি নিয়ে শিকদার বাড়িতে হাজির হলো, তখনই আনায়ার মাঝে সম্পূর্ণ বিস্ময়ের জোয়ারি বসে গেল। সবার এত হাসি খুশি চেহারার মাঝে আনায়া পুরো বিস্মিত চেহারা নিয়ে সবাইকে দেখছে। এদিকে রেহান তার শাড়ির কালারের মতো একদম হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে হালকা সোনালি কারুকাজ করা পাঞ্জাবি পরে হাজির, চোখে মুখে অমায়িক মুচকি হাসি। সে হাসি যেন আনায়াকে বারবার আর চোখে তাকিয়ে দেখে আরো বিস্তৃত হচ্ছে। রেহানের সাথে তার মা বাবা, সঙ্গে তার ভাই রোহান ও ইমনও সেজেগুজে চলে এসেছে। রোহানের মা বাদে সবাই খুব হাসি খুশি প্রকৃতির। তার মানে এই না যে রেহানের মা শিউলি বেগম খুব রুড প্রকৃতির মানুষ। সে এমনিতেই খুব স্বাভাবিক আর নরম স্বভাবের মানুষ হলেও তার জীবনের সবটুকু যেন তার পরিবার, বিশেষ করে ছেলেদের নিয়েই তার যত সব চিন্তা ভাবনা, ছেলেদের প্রতি তার আবেগ স্নেহ এতটাই প্রবল যে সামান্য অসুখ কিংবা দুর্ঘটনাতেও সে প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ে। তার দিন দুনিয়া যেন ঘুরে যায়। আর সেই কারণে মা হয়েও নিজের ছেলের অ্যাক্সিডেন্টের খবরটাও সে পায়নি। অ্যাক্সিডেন্টের কারণে রেহানের কপালের উপরের অংশে অনেকটাই ক্ষত সৃষ্টি হয়েছিল, যার দাগ এখনো রয়ে গিয়েছে। কিন্তু মায়ের নজর থেকে বাঁচতে তাকে নিজের বড় বড় চুলগুলো দিয়েই সেই স্থান ঢেকে রেখেছে সে। কিন্তু কখন যে সেটা তার মায়ের নজরে পড়ে যায় সেই ভয়ে আছে রেহান। অন্যদিকে তার বাবা রিফাত আহমেদ হাসি খুশি প্রকৃতির। তার জীবনে প্যারা বলতে মনে হয় কিছুই নেই, সবসময় হাসি খুশিতে তার দিন যায়। ফরিদা প্রথমে সবাইকে দেখে দ্রুত গতিতে গিয়ে সালাম দিয়ে সম্মানের সাথে ভেতরে আসতে বলে। অন্যদিকে আনায়াও বেশি দেরি হওয়ার আগে তড়িঘড়ি করে গিয়ে সালাম জানায়, সঙ্গে ইনায়াও বাদ যায় না। সবাই গিয়ে সোফা একসঙ্গে বসলে ফরিদা আনায়ার মাথায় ছোট্ট করে ঘুমটা টেনে দিয়ে সোফা এক পাশে বসিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হুইল চেয়ারে বসা তারেক শিকদারকে সবার মাঝে নিয়ে আসে। আনায়া এক পাশে রেহান আর তার মা বসা, অন্য পাশে ইমন আর রোহান একদম, এবং মুখোমুখি বসা রেহানের বাবা। আনায়ার নজর প্রথমে গিয়ে সরাসরি রিফাত আহমেদের উপরই পড়ল। লোকটি প্রফুল্ল মুখটাকে দেখে এটা বুঝতে বাকি নেই তিনি নিতান্তই অনেক বন্ধুসুলভ কিংবা হাসি খুশি প্রকৃতির। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছেটা কি? সে আন্দাজ করছে এমনটা কি করে হয়। রেহান তো বলেছিল তাদের রিলেশনের কথা বিয়ের আগেই তার পরিবারকে জানাবে, তবে আজ সবাইকে নিয়ে এমন আয়োজন। আনায়া একবার নিজের বাবার দিকে তাকিয়ে দেখলো তারেকের চোখে মুখে যেন খুশির জোয়ার বইছে। আনায়া মনে মনে ভাবছে কয়েকদিন ঘরবন্দি ছিল, তাতেই মনে হয় পুরো দুনিয়া ঘুরে গিয়েছে। এরই মাঝে হুচ করে শিউলি বেগম আনায়াকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। আনায়া ধীরে ধীরে সেসব প্রশ্নেরই উত্তর দিতে লাগলো। শিউলি বেগম তাকে ঘরের কাজকর্মের পাশাপাশি পড়ালেখা, পরিবার নিয়েও অনেক কিছু গভীর সুরে জিজ্ঞেস করতে করতে একটা পর্যায়ে আনায়া মাঝে মাধুর্যতার সেই প্রফুল্ল চিত্তে আনায়ার সাথে হাসি খুশি ভাবেই কথা বলতেই লাগলো। অন্যদিকে রেহানের বাবাও কম কিসে আনায়াকে নিজের মেয়ে ভেবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে পারলে আনায়াকে নিজের বান্ধবী বানিয়ে ফেলে। এদিকে রোহান যদিও কিছু বলতে পারছে না, তবে সে আনায়া আর ইনায়া দুজনকে দেখে যাচ্ছে। আনায়ার কথাবার্তা সাথে শেষে ইনায়া আর ফরিদার সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষে রিফাত আহমেদ হাসতে হাসতে তারেকের উদ্দেশ্যেই বলল, তো শিকদার সাহেব, আপনার মেয়েকে আমার মেয়ে বানানোর জন্য রাজি আছেন তো? না না, আপনার মেয়েকে কিন্তু একেবারে নিয়ে যাব না। মেয়ে আপনারও থাকবে, আমারও সাথে আমারও থাকবে।
আপনার দুইটা মেয়ে কিন্তু অনেক মিষ্টি। হীরের টুকরো পেয়েছেন আপনি। এই বলেই সে আবারও হাসতে লাগলো। সঙ্গে তার এসব কথাবার্তা শুনে তারেককেও অমায়িক মুচকি হাসল। আনেহা খেয়াল করে দেখলো তার বাবা প্রচণ্ড খুশি, সাথে আশেপাশে সকলেই। আনায়ার বুঝতে বাকি রইল না এই বিষয়ে সে বাদে বাকি সবাই আগে থেকেই এই বিষয়ে অবগত, কিন্তু আনার মনে তো চলছে অন্য সব প্রশ্ন। সবার এত কিছু হাসি খুশির মাঝেও সে তার বাবা আর বোনের কথা ভেবে খুশি হতে পারছে না। এখন তার বিয়ে হয়ে গেলে পরিস্থিতি ঠিক কোথায় যাবে তাই বুঝে উঠতে পারছে না। আনায়া খুব করে চাইছে রেহানের সাথে আলাদা করে কথা বলতে, কিন্তু এত মানুষের মাঝে কিভাবে, কি সম্ভব? তার এই ইচ্ছে এই মুহূর্তে সবার মাঝে প্রকাশ করাটাও তো মস্ত বড় বোকামি, কিন্তু তাকে আর বেশিক্ষণ এই নিয়ে ভাবতেই হলো না। আনায়ার চেহারা ভাবসাবে চিন্তার আভাস প্রথমে রেহানের সেভাবে নজরে না এলেও আনায়া যখন স্তব্ধ চোখে অনবরত ঠোঁট ভিজিয়ে বারবার রেহানকে দেখতে লাগলো, তখন বিষয়টি রেহান ঠিকই আন্দাজ করে ফেলল। সেই মুহূর্তে রেহান নিজের পাশে তার মায়ের দিকে তাকে ঠকিল। তার মা এসব জিনিস এত খোলামেলা পছন্দ করে না, অনেকটা ব্যাকডেটেড টাইপের তিনি, তাই সরাসরি বাবার দিকে তাকে ইশারা করলো। এদিকে বিচক্ষণ মানুষ রিফাত আহমেদের আর কথা বুঝতে বাকি রইল না। তার ছেলে খেয়েছে, তাই খানিকটা কেসি নিয়ে গলা ছেড়ে বলল, আমরা বড়রা না হয় কথা বলতেই থাকবো, তার আগে ছেলে আর মেয়ে বরং আলাদা কথা বলে আসুক। বিয়ের মতো গুরুত্বপূর্ণ ডিসিশনে ওদের আলাপ আলোচনাই তো আসল। তার এই কথাটাতে আর কেউ দ্বিমত পোষণ করলো না। সবার মতামতেই আনায়া আর রেহানকে আলাদা কথা বলে অনুমতি দেওয়া হলো। তখনই ফরিদা আনার উদ্দেশ্যে বলল, আনায়া মা, রেহান বাবাকে তোর রুমটাতেই নিয়ে যা। এইটা শুনতেই আনায়া ফরিদার দিকে করুণ চোখে তাকালো। সারপ্রাইজ দিবে ঠিক আছে, তবে এমন সারপ্রাইজ কে দেয়? এসব বিষয় তো আগাম প্রস্তুতি না নিলে হয় নাকি? আনায়ার অমন চাহনি ফরিদাও চোখের ইশারা বোঝালো যে কোনো চিন্তা না করতে, সবকিছু স্বাভাবিক হচ্ছে আর হবে। আনায়াও ছোট করে দীর্ঘশ্বাস ফেলে রেহানকে ইশারায় তার রুমের দিকে যেতে বলল। এসব কি রেহান, তুমি তো আমাকে কিছুই জানাওনি। আর তুমি বদ্ধ রুমে গভীর মুখে বলতে থাকা আনার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে রেহান মুচকি হেসে দু হাতে আনার কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। এরপর ধীর গতিতে মুচকি হেসে বলল, আনা আবার কি হতে যাবে? নিজের অতিথি পাখিটাকে এবার সত্যিকারের বউ পাখি বানানোর সময় চলে এসেছে, যেন আমার অতিথি পাখিটা আবারও ফুরুত করে উড়ে না যায়। বিস্ময় নিয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আমাদের। হ্যাঁ, আমি বলেছিলাম তোমার আমার ক্যারিয়ার ঠিকঠাক মতো গড়ে ওঠা পর্যন্ত আমরা এমন কোনো ডিসিশনে যাব না। তবে কতদিন আর এই হারামের কাজে পড়ে থাকবো? এর চেয়ে বিয়ে করে ফরজ কাজটা সেরে নিলেই হয় না? তুমি তো ঠিকই বলছো, কিন্তু এই মুহূর্তে এসব কিভাবে সম্ভব রেহান? একে তো তুমি আবারও আমেরিকায় ফিরে যাবে, আর এখন আমার দায়িত্বে শুধু আমার ফ্যামিলি, কিন্তু বিয়ের পর তোমার ফ্যামিলিও তো আমার আরও এক নতুন ফ্যামিলি হবে, তাই না? এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে বাবাকে ছেড়ে ইনায়া তো ছোট্ট মানুষ, ওকে সব দায়িত্ব দিয়ে কিভাবে কি সম্ভব আমি বুঝতে পারছি না। আনার এত চিন্তিত হয়ে কথাবার্তা শুনে রেহানও আবারও হেসে আনার খোপা করা চুলের স্টাইলে কপালের দিকে দুপাশে কিছু ছড়িয়ে দেওয়া চুল এক হাতে কানের পেছনে ঠেলে দিতে দিতে বলল, তোমাকে এত কিছু ভাবতে কে বলেছে? তোমার প্রবলেম সলিউশনের জন্য তো আমি আছি। আর তোমাকে কে বললো যে এখনই বিয়ে করে তোমার সংসারী হতে হবে? তুমি যখন ফোন ধরছিলে না তখন আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। ইমন, রোহন আর ইয়ানাকে তো পুরোই নাজেহাল করে তুলেছিলাম। কি করব না করব তাই বুঝতে পারছিলাম না। পরে অনেক হিসেব নিকেশ করে আমাদের বিয়ের ডিসিশনটা নিলাম, আর এটা বাস্তবায়ন করতে ফোন লাগালাম বাবাকে। বাবাকে রাজি করাতে আমার বেশি কষ্ট করতে হয়নি। সে তার ছেলের বিয়ের কথা শুনে খুশিতে গদগদ। তবে চিন্তা ছিল মাকে নিয়ে, কিন্তু আমার বলার পর বাকিটা বাবাই মাকে রাজি করিয়ে নিয়েছে। এরপর এখানে আসার আগেই তারা সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর শোনো, তোমাকে বিয়ের পর একদম আমার বাড়িতে গিয়ে থেকে সংসারী হতে হবে এমন কিছু নয়। আমাদের শুধু বিয়েটাই হবে। আর সপ্তাহখানেক বাদে আবারও আমেরিকায় ফিরে যাচ্ছি, জাস্ট বিয়ের জন্যই আসা। আর আমার পড়াশোনা কিংবা আমাদের ক্যারিয়ার ঠিকঠাকভাবে গড়ে ওঠা পর্যন্ত আমরা এখন যেমন আছি ঠিক তেমনই থাকবো।
এই মুহূর্তে বিয়ে করার কারণ হলো শুধু তুমিটাকে আমার পার্মানেন্ট বউ পাখি বানানো। সো এত প্যারা নেওয়ার কোনো কারণ নেই। রেহানের এত সব কথা শুনে আনায়া আবারও বিস্মিত সুরে বলল। আমি সত্যিই বুঝতে পারছি না কি হতে চলেছে। রেহান আনায়ার কপালে ছোট্ট করে চুমু এঁকে বলল। যা হবে ভালোই হবে, তুমি জাস্ট আমার উপরে ভরসা রাখো। রেহান আর আনার রুম থেকে আবারও সবার মাঝে ফিরতেই দেখতে পেল সবাই বিয়ের আয়োজনের কথাবার্তা প্রায় শুরুই করে দিয়েছে। আর আনায়াকে দেখে রিফাত আহমেদ আনার উদ্দেশ্যেই বলল। আনায়া তো মা, বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? মাথা নিচু করে বসেছিল, হঠাৎ এন প্রশ্নে খানিকটা চমকে গিয়ে রিফাতের দিকে তাকিয়ে এরপর বাবা আর রেহানের দিকে তাকালো। তারা দুজনে ইশারায় আনায়াকে আশ্বস্ত করতে আনায়াও অস্পষ্ট স্বরে মাথা নাড়িয়েই বলল। জি না। তার এই কথাতেই সবার মাঝে আনন্দ উল্লাসে মেতে উঠল। রিফাত আহমেদ গিয়ে তারেক এর হাত ধরে তাকে কুলাকুলির উদ্দেশ্যে হালকাভাবে জড়িয়ে ধরে বলল। চিন্তা করবে না, আমার আর আমার স্ত্রী সবসময় একটা মেয়ের অভাব ছিল। আশা করি খুব শীঘ্রই তা পূরণ হয়ে যাবে। আপনার মেয়ে মানেই আমার মেয়ে, আর আপনার মেয়ে যদি হীরা হয় তবে আমার ছেলে কিন্তু প্লাটিনাম। দুজনেই কমিউনিকেশন কিন্তু সেই জমবে। একটা সময় সবার মাঝে নানান সৌজন্যমূলক সংলাপ শেষে রেহানের বাবা আবারও বলল। ছেলে তো আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। 7 দিনের ছুটি নিয়েই বিয়ে করতে চলে এসেছে। প্রথমে তো ভেবেছিলাম শুধু পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে রাখবো, কিন্তু পরে ভাবলাম বড় ছেলের বিয়ে যখন, তখন তো ধুমধাম করে না হয় হোক, তবে কিছুটা আয়োজন তো করতেই হবে। পরের বার না হয় একদম ধুমধাম করে বিয়ের আয়োজন করা যাবে। এখন বলুন তারিখ কবে ঠিক করা যায়? যেহেতু সময় কম সেহেতু সব তাড়াতাড়ি করতে হবে। রিফাতের কথা শুনে তারেক তার আধ ভাঙা ভাষায় কথা বলতেই লাগলো। তার ভাষা যেহেতু তারা বুঝবে না, সেজন্য ফরিদাই তারেকের কথা শুনে বলল। আপনারা যেটা ঠিক মনে করেন। আমাদের মেয়ের যেহেতু কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আপনারা যখন বলবেন আমরা সেভাবেই আমরা আয়োজন শুরু করব। আহা, আমাদের তো সব কিছুই প্রস্তুতি নেওয়াই আছে। সেক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট করতে হবে না। যদি কোনো সমস্যা না থাকে তাহলে 2 দিন পর ছোট করে একটা গায়ে হলুদ করে সেদিনেই বিয়ের কাজ না হয় সেরে ফেলি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যা ঠিক মনে করেন তাই হবে। ঠিক আছে, তাহলে কাল সারাদিন ধরে বিয়ের শপিং চলতে থাকবে, আর পরের দিন বিয়ে যেহেতু পারিবারিকভাবেই, সেক্ষেত্রে আমাদের থেকে তেমন কোনো আত্মীয় নেই। তবে আপনারা যদি এবার ইনায়া ফট করে বলে ফেল। ইনার আমাদের তো আত্মীয় নেই, আর এই এলাকার লোকেদের বিয়েতে ডাকার তো কোনো মানেই নেই। সবগুলি বদলোক। সরি, ভুল করে বড়দের মাঝে বলে ফেলেছি। হুট করে হুশ হতেই দাঁত খেঁচে নিজের ভুলের জন্য মাপ চেয়ে চুপ হয়ে গেল। তবে তার এমন কাজে রিফাত হেসে বলল। তুমি মনে হয় অনেক মজার মেয়ে, তোমাকেও আমার পছন্দ হয়েছে। তোমার যদি আপত্তি না থাকে তবে তোমাকেও কিন্তু আমার ছেলে। রিফাতের শেষ হওয়ার আগে ইনা আতকে উঠে বিস্ফোরিত সুরে বলল। না আঙ্কেল, আমি বিয়ে করব না। ইনার কথা শুনে সবাই হেসে ফেল। আরে আমি তো মজা করছিলাম। ইনা ইতস্তত হয়ে বলল। তাহলে ঠিক আছে। ওর এহেন হাব ভাবে সবাই পুনরায় হাসতে লাগলো। এদিকে ইনায়া তপ দেখে সবাইকে দেখছে। সে এমন বললইটা কি যে এইভাবে হাসতে হবে? তবে রেহানকে আর চোখে দেখে বিড়বিড় করে বিরক্তি নিয়ে বলল। এই মিগি ক্রিমির বডিগার্ড আর আমি? অসম্ভব। সবার কথাবার্তা শেষে আনায়া আর রেহানের আংটি বদল হলো। এরপর হালকা কিছু নাস্তা আর গল্প গুজব করে পর রেহানের পরিবার মিলে শিকদার বাড়ি থেকে বিদায় নিয়ে নিল। এরই মাঝে রোহান আর ইনায়ার এক কথা সংঘর্ষ সৃষ্টি হলো। কি ইরাবতী, বিয়ান সাহেবা, খোঁজ খবর তো কিছুই নেন না। ইনা চোখ ছোট ছোট করে বলল। আমি বলেছিলাম আমাকে এসব উল্টোপাল্টো নামে না ডাকতে। ইনার কথা শুনে রোহান হেসে বলল। আরে এসব বিয়ানের মধ্যে হয়েই থাকে। ভালো কথা, তবে আমাদের এখনো এই সম্পর্ক হয়নি। আগে বিয়ে হোক, তারপর। তুমি কি আমার সাথে কথা বলে বিরক্ত হচ্ছ? ইনা নির্বিকারে বলল। রোহান কিছুটা কেসে বলল।
এই কারণটা? জানি না। আচ্ছা, তুমি সেই দিন মিতুকে ওসব বললে কেন? তুমি জানো এই নিয়ে ও আমাকে কত কথা শুনিয়েছে। এবার ইনা বাঁকা হেসে বলল, ও, এবার বুঝেছি হঠাৎ এখানে টপকানোর মানে কি। আমি সোজাসাপটা উত্তর দিয়েছি, আমার যেটা ঠিক মনে হয় আমি তাই করি। তাই বলি কি, কে কি ভাবলো কিংবা বললো তা আমার ভাবনার বিষয় না। তাই বলে তুমি আমার সামনে ওকে ওসব বলবে?